আজকে আমরা চলে এসেছি গাজীপুরের পিরুজালি গ্রামে। এখানেই বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের নুহাশপল্লী। আজকে আপনাদেরকে নুহাশপল্লী ঘুরে দেখাবো, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলা কথা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতি বিজড়িত নুহাশপল্লীতে। আজকে 19শে জুলাই 2012 সালের এই দিনে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে ইন্তেকাল করেন। এখানেই তার কবর রয়েছে, আমরা কবরের পাশেও যাব। তো আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, হুমায়ুন আহমেদ স্যার এখানে বসেই অনেক বই লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন, সাহিত্যের অনেক সৃষ্টিকর্ম এখানে তিনি রেখে গেছেন। তো চলুন আজকে আমরা নুহাশপল্লী ঘুরে দেখি। আজকের এই দিনে অনেক ছাত্রছাত্রীরাও কিন্তু এসেছে হুমায়ুন আহমেদ স্যারের এই নুহাশপল্লীতে। আমরা দুজন ছাত্রকে পেয়ে গেলাম। আসসালামু কেমন আছো আলাইকুম। তুমি? তোমার নাম কি? ভালো আছি। আমার নাম মোবারক। আমি আসছি হুমায়ুন আহমেদের কোন স্কুল থেকে এসেছো? নর্থ পয়েন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কোথায় এটা? এটা মণিপুরে। আচ্ছা, জি, তুমি আজকে আসছো কি কারণে এসেছো? যে তার মৃত্যুবার্ষিক উপলক্ষে আসছি, কবর জিয়ারত করেছি এবং আশেপাশ ঘুরে দেখছি। তার পড়া কিছু পাঠ্য বই আমাদের লেখা আছে 1971, সেটা পড়েছি এবং আরও বিভিন্ন অনেক পাঠ্যপুস্তক বই পড়ে তার অনেক আহ, অনেক কবিতা আবৃত্তি বুঝতে পেরেছি এবং তাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই জন্য এই জায়গায় এসে তার হলো আহ, মৃত্যুর কবর জিয়ারত এবং তাকে মনে রাখার জন্য তার এই জায়গায় এসেছি। বন্ধুরা, আমরা আরেকজন হুমায়ুন ভক্তকে পেয়ে গেলাম, হুমায়ুন আহমেদ স্যারের ভক্তকে পেয়ে গেলাম। উনি খালি পেয়ে এসেছেন, ঢাকা থেকে এসেছেন। আপনার পরিচয়টা যদি সংক্ষেপে বলেন। আমার নাম হচ্ছে সাইফ ইমন, আমি একজন লেখক। আর পাশাপাশি হচ্ছে আমি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একজন রিপোর্টার। আর পাশাপাশি আমি মেহের আফরোজ শাওনের সাথে এডি হিসাবে কাজ করি, ম্যামের সাথে বিভিন্ন কাজ করেছি এবং এখনও সবসময় ম্যামের সাথে আছি। তো আপনার জীবনে হুমায়ুন আহমেদ স্যারের বই বা লেখা কতটুকু প্রভাব ফেলেছে? এটা শুধু আমাদের জীবনে না, আমাদের আসলে সামগ্রিক জীবনে, বাঙালি সংস্কৃতির সামগ্রিক জীবনই আসলে হুমায়ুন আহমেদের একটা প্রভাব আছে এবং এটা সারা জীবনই থেকে যাবে। আসলে একজন প্রভাবশালী লেখক যখন তৈরি হয় একটা দেশে কিংবা একটা জাতিতে, তখন তার প্রভাবটা আসলে সবসময় থেকে যায়। এটা আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও দেখেছি, কিংবা চেখভের ক্ষেত্রেও যে দেখেছি, আলেকজান্ডার বেলাভের ক্ষেত্রেও দেখেছি। তো এই ধরনের মানুষগুলো আসলে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসেন এবং এরা আসলে আমাদের মননটা তৈরি করেন। এখন দেখবেন যে আমাদের সংস্কৃতির যে একটা অস্থিরতা বিরাজ করছে, কারণ আমাদের এখন হুমায়ুন আহমেদ কিংবা হুমায়ুন ফরিদির মতন মানুষজন কিন্তু এখন আসলে নাই নাই একদমই নাই, যেই কারণে একটা অস্থিরতা কিন্তু আসলে বিরাজ করছে বর্তমানে। তো এই মননটা যে আমাদের গড়ে তোলার যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা আসলে তৈরি করে বই। আর এই বইটা কিন্তু এখন আমরা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি না, আমরা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি ডিভাইস। তো ডিভাইস তুলে দেওয়ার ফলে যেটা হচ্ছে, আমি ওপেন নেটওয়ার্কের দুনিয়ায় আসলে আমরা ভালোটাও পাচ্ছি, খারাপটাও পাচ্ছি, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ এটা তো নির্ণয় করবে আমার ব্রেন, আমার মস্তিষ্ক। যেখানে বাবা মাই বুঝতেছে না যে আমার সন্তানকে কী দেওয়া উচিত, সেখানে সন্তান কীভাবে সুন্দর মননে বড় হবে। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ভবিষ্যতের জন্য। হয়তো এই বাবা মাই সাফার করবে, হয়তো এই সন্তানটাই সাফার করবে, হয়তো বা করবে না, হয়তো বা কোনোভাবে সে আরও ভালো কিছু পাবে। অনেক পৃথিবীতে তো আসলে কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের মননটা তৈরি করা খুব জরুরি এবং মনন তৈরির ক্ষেত্রে হুমায়ুন আহমেদ স্যার সত্যি। আপনারা কিন্তু আপনাদের শিশুদের নিয়ে এই নুহাশপল্লীতে ঘুরে যেতে পারেন। দেখুন আমার পেছনে একটি মাথার কঙ্কাল দেখা যাচ্ছে। এখান দিয়ে আগে পানি পড়তো, এটা একটা সুইমিং পুল। স্যার যেখানে থাকতেন এই ঘরে কিন্তু উনি এই ঘরে বসে অনেক বই উনি লিখেছেন। পাশাপাশি হচ্ছে এখানে পেছন সাইডে যেখানে দিঘি আছে, বড় দিঘির পাশে কিছু দৈত্য দানব আকৃতির মূর্তিও রাখা আছে, যেগুলো দেখলে শিশুরা কিন্তু খুব মজা পাবে। তাই আপনাদের শিশুদের নিয়ে এই হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতি বিজড়িত নুহাশপল্লীতে কিন্তু আপনারা আসতে পারেন।
হুমায়ুন আহমেদের নাটক বা সিনেমা যারা দেখে থাকবেন তারা এই ঘরটি আপনারা দেখবেন, বৃষ্টিবিলাস। বৃষ্টিবিলাসে এখানে কিন্তু অনেক নাটকের শুটিং হয়েছে। এর পেছনেই হচ্ছে সেই পুকুর, দিঘি। এখানে আমরা অনেক মাদ্রাসার ছাত্রদের দেখতে পাচ্ছি। দোয়ার আয়োজন করা হয়েছে, সম্ভবত দুপুরে হয়তো তাদের খাওয়ানো হবে। এই সেই বৃষ্টিবিলাস। বন্ধুরা, এই সেই লিচু গাছ, যেখানে গাছের মধ্যে ঘর। স্যারের চিন্তা ভাবনা ছিল ব্যতিক্রম ধর্মী এবং কিছুটা পাগলাতে। তো আপনারা যারা 9 নম্বর বিপদ সংকেত দেখেছেন তারা এরকম এই ঘরটি আপনারা ওই সিনেমাতে দেখে থাকবেন। তো হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টিশৈলী আসলে অনেক অন্যরকম ছিল। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। যারা এখনও মহেশপল্লী ঘুরে যাননি তাদের অনুরোধ করব আপনারা এখানে আসবেন। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে একজন হুমায়ুন ভক্ত হিমু ভাইকে পেয়ে গেলাম। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার পুরো গেঞ্জি এবং পাশে একটা গানও বাজছে হুমায়ুন আহমেদ স্যারের গানগুলা। জি গেঞ্জিতে হুমায়ুন আহমেদ স্যারের ছবি। তো আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম আমি কি? আমার নাম হচ্ছে সৌরভ আহমেদ জাকির। আমি থাকি ঢাকায়। আমি একটা ব্যাংক হাউজে জব করি। সেখানে আমি টেকনিক্যাল এবং ফ্যাশন ডিজাইন ম্যানেজার হিসেবে আছি। ওইখানে আপনার ওই সুবাদে আমি স্যারের যত প্রোগ্রামগুলো হয় বেস করে আমি ওই থিম একটা করে টি শার্ট করার চেষ্টা করি এবং সাথে আমার ফ্যামিলিকেও ওইভাবেই আমি করি, আমার চেষ্টা করি এটা আর কি। অনেক ধন্যবাদ। তো আপনি হুমায়ুন আহমেদ স্যারের বইগুলো কেমন মিস করেন এখন? আমি স্যারের বই খুবই মিস করি। স্যারের আমার মনে হয় ম্যাক্সিমাম বই আমার পড়া শেষ হয়ে গেছে। আর এখন দেখা যায় কর্মজীবন আছে তো ওইভাবে বই পড়তে পারি না, তবে প্রতিদিনই প্রায় দেখা যায় যে রাত্রে অডিও বুক যেটা আছে এটা আমি শুনেন, এটা শুনি, অন্তত বিশেষ করে স্যারের এইগুলোই শুনি। হুমায়ুন আহমেদ স্যারের হিমু ক্যারেক্টার আপনার মধ্যে কতটুকু প্রভাব ফেলেছে? এটা তো আগে অনেক ফেলতো, এখন আস্তে আস্তে এটা থেকে একটু মানে কাটতেছি, কিন্তু তবে এটা আগে অনেক ফেলতো। ঠিক আছে, মাঝে মাঝে খালি পায়ে হেঁটে বের হয়ে যেতেন। তাই? হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি একজন ছোট্ট শিশু, সেও আজকে বাবা মার সাথে এসেছে। আমরা দিঘির দিকে যাচ্ছি। এখানে একটি দৈত্য আছে, তারপরে জলপরি আছে, ডাইনোসরের স্ট্যাচু আছে। ঘুরতে ঘুরতে আমরা সেই দিঘির পাশে চলে এলাম। দিঘির নাম হচ্ছে দিঘি লীলাবতী। হুমায়ুন আহমেদ স্যারের একটি কন্যা হয়েছিল, হওয়ার কিছুক্ষণ পরেই সে মারা গিয়েছিল। সেই তার নাম রাখা হয়েছিল লীলাবতী। লীলাবতীর নামেই এই দিঘি। এটা সেই ঔষধি গাছের বাগান। এখানে নানা রকমের ঔষধি গাছ আছে, যদিও অযত্ন অবহেলা। স্যার থাকতে কিন্তু আমি এরকম দেখিনি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খুব যত্ন নিতেন লোক দিয়ে। কিন্তু এখন স্যার নাই, ফলে আমি সেরকম দৃশ্য দেখতে পাচ্ছি না। বন্ধুরা, আমরা এখন হুমায়ুন আহমেদ স্যারের কবরের দিকে যাচ্ছি, যেখানে উনি চিরনিদ্রায় শায়িত আছেন। আমরা কবর জিয়ারত করব। চলুন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কল্পনায় দেখছি মহেশপল্লীর সবুজের মধ্যে ধবধবে শ্বেত পাথরের কবর, তার গায়ে লেখা, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। কাঠ পেন্সিল, হুমায়ুন আহমেদ। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন আমার প্রিয় সাহিত্যিক। হুমায়ুন আহমেদের ছোট দুই ছেলে, নিনীত হুমায়ুন এবং নিশাত হুমায়ুন, ওরা এসেছিল সকালে।
বাবার কবরের পাশে ফুল দিয়ে গেছে। হুমায়ুন আহমেদ স্যারের কবরে কাঠ পেন্সিল বইয়ের দুটি লাইন লেখা। কাকতালীয়ভাবে আমি নিজেও কাঠ পেন্সিল বইটি নিয়ে এসেছিলাম আজকে সাথে। প্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের লেখা আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। আমি এখনো ওনার অনেক বই পড়ি, এখনো অনেক বই পড়া হয়নি, সেগুলো পড়ার চেষ্টা করছি। তো যারা নতুন প্রজন্ম বা যারা হুমায়ুন আহমেদের বই এখনো পড়েননি, আস্তে আস্তে পড়া শুরু করেন। ডিভাইসের এই জগতে আপনারা কিন্তু হুমায়ুন আহমেদের বই পড়লে অল্প কিছু সময় হলেও ডিভাইস থেকে দূরে থাকতে পারবেন বলে আমার বিশ্বাস। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।